ধরুন আপনি একজন লেখক, স্বপ্ন দেখেন নিজের লেখা গল্প দিয়ে সিনেমা বানাবেন, কিন্তু জীবনে কিছুই ঠিকঠাক চলছে না। একদিন হঠাৎ একটা রহস্যময় চিঠি আসে, যেখানে বলা আছে আপনার পুরনো বাড়ির নিচে লুকানো আছে কোটি টাকার সোনা। ওই জায়গায় এখন আছে কড়া নিরাপত্তায় ঘেরা একটি জেলখানা। এই সোনার খোঁজেই আমাদের গল্পের নায়ক জং নাম লেখায় অপরাধের খাতায়। আর শুরু হয় এক শ্বাসরুদ্ধকর অভিযান। প্রতারণা, প্রতিশোধ, বন্ধুত্ব আর বিশ্বাসঘাতকতার এক দারুণ মিশ্রণ। চলুন তাহলে শুরু করা যাক। এটি একজন চিত্রলেখক জংয়ের গল্প, যে নিজের লেখা গল্পের উপর ভিত্তি করে চলচ্চিত্র তৈরি করতে চায়, কিন্তু তার কাছে কখনোই পর্যাপ্ত টাকা ছিল না এবং দারিদ্র্যপূর্ণ জীবনযাপন করে সে অতিষ্ঠ হয়ে উঠেছে। একদিন এক চলচ্চিত্র প্রযোজক তাকে ডেকে পাঠায় এবং তার নতুন সিনেমার জন্য একটি গল্প লেখার কাজ দেয়। জং সেখানে গিয়ে দেখে এই প্রযোজক অত্যন্ত খারাপ মানুষ। তিনি সেখানে উপস্থিত একজনকে মারধর করছিল, কারণ সে সময় মতো গল্প শেষ করতে পারেনি। এবং জং তখনও গল্পটি শেষ করতে পারেনি। প্রযোজক যেন তার সঙ্গে খারাপ কিছু না করে, তাই জং তার কাছে ক্ষমা চায় এবং অনুরোধ করে আরও 1 মাস সময় বাড়িয়ে দিতে। কিন্তু প্রযোজক তাকে মাত্র 4 দিন সময় দেয় এবং তাড়িয়ে দেয়। জং বাড়ি ফিরে গল্প লিখতে শুরু করে, কিন্তু তার মাথায় কিছুই আসছিল না। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লিখে আবার ছিঁড়ে ফেলে। এভাবে শত শত পৃষ্ঠা ছিঁড়ে ফেলার পর সে বিরক্ত হয়ে পড়ে। তখন সে তার দাদার পাঠানো একটি পার্সেল খোলে। পার্সেলের ভিতরে একটি চিঠিও ছিল, যেটি পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়ে। ঘুমে তার দাদা তার কাছে আসে, একটি গল্প বলা শুরু করেন। তিনি বলেন তাদের পুরনো বাড়ির নিচে কোটি টাকার সোনা পোতা আছে, কিন্তু সেই বাড়িটি ভেঙে এখন একটি জেলখানা তৈরি করা হয়েছে। সোনাগুলো কুয়োর পাশে পোতা আছে। এই কথা শুনে জং ঘুম থেকে জেগে ওঠে। তারপর সে দেখে তার দাদার পাঠানো পার্সেলের মধ্যে একটি মানচিত্র রয়েছে, যা সেই জেলখানার সাথে মিলে যায়। মানে যেটা স্বপ্ন দেখেছে, তার দাদা যা বলেছে তা মিথ্যে নয়। জং বুঝতে পারে সে যেন এক বিশাল লটারি জিতে গেছে। এখন কয়েকদিনের মধ্যেই সে ধনী হয়ে উঠতে পারবে। কিন্তু সমস্যা হলো, সোনা পাওয়ার জন্য তাকে জেলখানায় যেতে হবে। সে জীবনে কখনো খারাপ কিছু করেনি, এখন কিভাবে সে জেলখানায় যাবে? সে তার প্রতিবেশীর ল্যাপটপ চুরি করে এবং তার প্রতিবেশী রেগে গিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয় এবং শেষ পর্যন্ত সে জেলে যায়। জেলে পৌঁছানোর পর সে দেখে কারো জন্মদিন উদযাপন করা হচ্ছে, যার নাম গ্রাফ। গ্রাফ তাকে ডাকে এবং বলে আয় পার্টিতে যোগ দে। সে আরও জানায় একসময় তার একজন বন্ধু ছিল, তার নাম ছিল জং। গ্রাফ না শুনেই জংকে তার বন্ধু বানিয়ে ফেলে এবং বলে আজ থেকে তুই আমার বন্ধু, তাই তোর নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব আমার। এখানে কেউ তোকে কিছুই করতে পারবে না। এরপর আমরা দেখি জং সেই জেলখানার চারপাশে ঘুরে বেড়াচ্ছে এবং লক্ষ্য করছে কোথায় সোনা থাকতে পারে। তখন সে আরেকজন বন্দির সঙ্গে দেখা করে, যে তাকে বলে এই জেলে 2টি গ্রুপ আছে, একদিকে গ্রাবের গ্রুপ, আরেকদিকে বাওয়ের গ্রুপ। বাও ছিল খুবই ভয়ঙ্কর এক বন্দী, সবাই তাকে খুব ভয় পেত। অন্যদিকে গ্রাফ ছিল সাহসী এবং ভালো মানুষ, সে তার গ্রুপের কাউকে কিছু হতে দিত না, সবার রক্ষা করত। এই কথা শুনে জং বলে না না, আমি কোনো গ্রুপে যোগ দিতে চাই না। তারা কথোপকথন করছিল, ঠিক তখন কিছু বন্দী তাকে ধরে নিয়ে বাওয়ের সামনে হাজির করে। এরা ছিল বাওয়ের লোক, যারা তাকে অত্যাচার করতে থাকে, মারে, কষ্ট দেয়, কখনো পানিতে ডুবিয়ে দেয়। তারা এসব কাজ করছে যাতে ভয় পেয়ে জং তাদের দলে যোগ দেয়। বাওয়ের দল এবং জং সহ জেলের আরও অনেক বন্দী, যারা প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছিল, তারা আর সহ্য করতে না পেরে একে একে বাওয়ের দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে বাওয়ের দলে যোগ দেওয়ার একটি অদ্ভুত নিয়ম ছিল, যে এই দলে ঢুকবে তাকে বাওয়ের থুতু দেওয়া চা খেতে হবে। সব বন্দীদের হুমকি দিয়ে এই কাজ করানো হচ্ছিল। ঠিক তখন জংকে সেই নোংরা চা খাওয়ানো হচ্ছিল, তখন হঠাৎ এক বন্দির হাত থেকে কাপ পড়ে যায়। সে আর কেউ নয়, গ্রাফ। গ্রাফ বাউকে বলে জং আমার রুমমেট, মানে সে আমার দলের সদস্য। তুমি জোর করে তাকে এসব খাওয়াতে পারো না। এরপর গ্রাফ এবং তার দলের লোকেরা জংকে সেখান থেকে নিয়ে যায়। বাও রেগে যায়, কারণ জং তার দলে ছিল না এবং তার কথাও শোনেনি। এরপর বাও প্রতিশোধ নিতে জংয়ের খাবারে তেলাপোকা মিশিয়ে দেয় এবং জোর করে সেটা খাওয়ানোর চেষ্টা করে। গ্রাফ সবকিছুই দেখছিল। এই ঘটনার পর গ্রাফ ও বাওয়ের দলের মধ্যে মারামারি শুরু হয়। এই সংঘর্ষের পরের দিন দেখা যায় জং জেলখানায় ঝাড়ু দেওয়ার কাজ পেয়েছে। এই সুযোগে সে কাজ করতে করতেই সেই পুরনো কুয়ার খোঁজে নামে, যেখানে সোনার ভান্ডার পোতা ছিল।
তার ডিউটি শেষ হওয়ার পথে ছিল, ঝাড়ু দিতে দিতে সে লাইব্রেরিতে পৌঁছায়, যেখানে সে কুয়া সম্পর্কে তথ্য খুঁজছিল। হঠাৎ পেছন থেকে বাও এবং তার লোকেরা এসে জংয়ের উপর হামলা করে এবং তাকে প্রচণ্ড মারধর করে। পরবর্তী দৃশ্যে দেখা যায় জং এখনও তার ছেলে ফেরেনি। গ্রাফ খুব চিন্তিত হয়ে পড়ে। সে নিশ্চিত হয় যে এই ঘটনার পেছনে বাওয়ের হাত রয়েছে। গ্রাফ সরাসরি বাওয়ের কাছে যায় এবং জংয়ের খোঁজ চায়। বাও ঠাট্টা করে বলে, তোর বন্ধু হারিয়ে গেছে, আমি জানি সে কোথায়, কিন্তু এক শর্তে বলবো, তুমি যদি আমার থুতু দেওয়া চা খাও। জংয়ের জন্য উদ্বিগ্ন গ্রাফ এই শর্তে রাজি হয়। এরপর বাওয়ের লোকেরা বলে জং জঙ্গলের ডাস্টবিনে আছে। এক মুহূর্ত নষ্ট না করে গ্রাফ তার কাছে যায় এবং দেখে জংকে ডাস্টবিনে আটকে রাখা হয়েছে। তার মুখে প্লাস্টিক জড়ানো, যাতে সে শ্বাস নিতে পারছিল না। ভাগ্য ভালো, গ্রাফ ঠিক সময়ে পৌঁছে যায় এবং তাকে বাঁচিয়ে ফেলে। গ্রাফ সিদ্ধান্ত নেয় যে এই অপমান এবং জংয়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবে, এবং এই লড়াইয়ের জন্য জংও প্রস্তুত ছিল। তবে বাওয়ের উপর প্রতিশোধের জন্য নয়, বরং তার আসল লক্ষ্য ছিল সেই সোনা খোঁজা। সে ভাবছিল যদি এই দুই দলের মধ্যে বড় লড়াই শুরু হয়, তাহলে সে পর্যাপ্ত সময় পাবে সোনা খুঁজে বের করার জন্য। পরবর্তী দৃশ্যে দুই দলের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। সবাই একে অপরের উপর হামলা চালায়। নিরাপত্তারক্ষীরা সে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করে। এই সুযোগে জং নিরাপত্তারক্ষীর কাছ থেকে স্টোর রুমের চাবি চুরি করে এবং স্টোর রুমের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই বাও এবং তার দল এসে আবার তাকে ধরে ফেলে এবং মারধর করে। এই বিশৃঙ্খলার মধ্যে গ্রাফ, জং এবং বাও তিনজনকে আলাদা সেলে বন্দি করা হয়। এতে জংয়ের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়। রেগে গিয়ে জং গ্রাফকে বলে, থেমে যাও, তোমার সাহায্য আমার দরকার নেই, আমার জন্য আমি লড়ব, আমি নিজেই নিজেকে রক্ষা করতে পারি। তুমি আমার জীবনে আসার পর থেকে আমার জীবন আরও জটিল হয়ে গেছে। এই কথায় গ্রাফ খুব কষ্ট পায়। সে জংকে বন্ধু মনে করত। সে তখন জংকে তার জীবনের একটা গল্প বলে, কেন সে এতটা জংয়ের জন্য যত্ন নেয়। সে জানায় তার একজন পুরনো বন্ধু ছিল, তার নামও ছিল জং। সেই বন্ধু গ্যাংস্টারদের হাত থেকে তাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারায়। গ্রাফ বলছিল, তার মৃত্যুর পর আমি প্রতিজ্ঞা করেছিলাম, যেভাবে আমার বন্ধু আমার জীবন বাঁচিয়েছিল, আমিও আমার সাথীদের সবসময় রক্ষা করব। এই কারণেই আমি তোমাদের সাহায্য করি। এ কথা শুনে জং খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এবং এবার গ্রাফকে তার আসল উদ্দেশ্যের কথা জানায়। সে জেলে এসেছে তার পরিবারের গুপ্ত সোনা খুঁজে বের করতে। গ্রাফ তখন বলে সে জংয়ের এই মিশনে সাহায্য করবে এবং সে সোনা থেকে কিছুই চায় না। এরপর তারা একসাথে সোনা চুরির জন্য একটি পরিকল্পনা তৈরি করে। প্রথম কাজ ছিল স্টোর রুমে যাওয়া। তারা একজন নিরাপত্তারক্ষীর গলায় এক অদ্ভুত রাসায়নিক ছিটিয়ে দেয়, যার কারণে তার গলায় অ্যালার্জি হয় এবং জরুরিভাবে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এই সুযোগে গ্রাফ তার ইউনিফর্ম চুরি করে। জং সেই ইউনিফর্ম পরে স্টোর রুমে যায়, যেখানে সে জেলের নতুন একটি মানচিত্র খুঁজে পায়। মানচিত্র অনুযায়ী এই পুরনো কুয়ার পাশেই সোনা পোতা ছিল। সেই জায়গাটা এখন লন্ড্রি রুমে পরিণত হয়েছে। তারা তাড়াতাড়ি লন্ড্রি রুমে পৌঁছায় এবং মানচিত্র অনুযায়ী একটি দেয়াল দেখতে পায়, যেটার পিছনে কুয়া থাকার সম্ভাবনা ছিল। তারা দেয়াল ভাঙে এবং দেয়ালের পেছনে একটি অন্ধকার ভয়ঙ্কর জায়গা দেখতে পায়। তারা একটি বড় আলো নিয়ে ভিতরে প্রবেশ করে, কিন্তু সেখানে কোনো কুয়ো বা সোনার চিহ্নই ছিল না। তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছিল। ঠিক তখনই গ্রাফ একটি লাঠি দেখতে পায়। সময় কাটানোর জন্য সে এটি তুলে নেয়। লাঠি তোলার সাথে সাথে একটি গোপন ক্লোজেট খুলে যায়। এই ক্লোজেটের ভিতরেই ছিল অসংখ্য সোনার বার, যাদের মূল্য $500 মিলিয়ন বেশি হতে পারে। এই দৃশ্য দেখে জংয়ের চোখ কপালে উঠে যায়। সে কিছু সোনা গ্রাফকে দিতে চায়, কিন্তু গ্রাফ তা নিতে অস্বীকার করে। সে বলে, এই সোনা তোমার, আমার কোনো অধিকার নেই। তারা সোনাগুলো কাপড়ে জড়িয়ে লন্ড্রি রুমে রাখা কাপড়ের সঙ্গে মিশিয়ে ফেলে। তারা জানতো 22 তারিখে লন্ড্রি রুমের কাপড়গুলো জেলখানা থেকে বাইরে নিয়ে যাওয়া হবে এবং একই দিনে জংয়ের মুক্তির দিন। তার পরিকল্পনা সফল হওয়ার পথে ছিল। জং খুব খুশি ছিল এবং গ্রাফকে বলে এখন সে তার সব ঋণ শোধ করতে পারবে এবং তার স্বপ্ন পূরণ করতে পারবে, অর্থাৎ সে এখন নিজে প্রযোজক হয়ে সিনেমা তৈরি করতে পারবে। গ্রাফের এমন খাঁটি মন দেখে জং তাকে প্রতিশ্রুতি দেয়, যখন তুমি জেল থেকে বের হবে, তখন আমরা একসাথে একটি রেস্টুরেন্ট খুলব। সবকিছু পরিকল্পনা মাফিক চলছিল, কিন্তু বাও তাদের সহজে শ্বাস নিতে দিল না। সে অকারণে ঝগড়া বাঁধিয়ে দেয়। সেই ঝগড়াঝাটির মধ্যে জং এর লুকানো সোনার কিছু অংশ বেরিয়ে পড়ে।
এই ঘটনার সময় নিরাপত্তারক্ষীরাও সেখানে চলে আসে। তারা সোনা দেখার আগেই বাও তাড়াতাড়ি মিথ্যে কথা বলে যে জং হঠাৎ পড়ে গিয়েছিল, আমরা কেউ ঝগড়া করছিলাম না, আমি শুধু সাহায্য করতে এসেছিলাম। জং ও বাওয়ের কথা মেনে নিয়ে সহমত জানায়। এই দৃশ্যে দেখা যায় গ্রাফ হতবাক হয়ে যায়। সেভাবে আমি জংয়ের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলছি, অথচ তার কাছে আমার কোনো মূল্যই নেই, তার কাছে শুধু সোনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ভেবে সে জংয়ের সঙ্গে বন্ধুত্ব ভেঙে দেয়। সে আর জংয়ের পাশে থাকবে না। এবার সে বাবের সঙ্গে পালানোর পরিকল্পনা করে। কিন্তু পরবর্তী দৃশ্যে দেখা যায় গ্রাফ জানতে পারে যে তার মেয়ে ভীষণ অসুস্থ এবং তার সার্জারি করানো খুবই জরুরি। এই কারণেই সে আবার জংয়ের সহযোগিতা চায়। সে জংয়ের সোনা চায় না, সে শুধু চায় জং তাকে তার প্ল্যানের সঙ্গে নিক এবং যেন তার জেল থেকে পালিয়ে গ্রাফ তার অসুস্থ মেয়ের কাছে যেতে পারে। এরপর 2 সপ্তাহ কেটে যায়। জেলের একটি পার্টির দিনে গ্রাফ সবাইকে ধোঁকা দিয়ে পালানোর একটি পরিকল্পনা করে, পুরনো একটি সুড়ঙ্গ পথ দিয়ে। পরিকল্পনাটি চমৎকার ছিল, কিন্তু একটি নতুন সমস্যা দেখা দেয়। জং, যাকে 22 তারিখে মুক্তি দেয়া হবে, সে কিভাবে সোনাসহ বাইরে যাবে? জেল থেকে বের হতে হলে তাকে বাওয়ের সঙ্গে পরিকল্পনা মেনে নিতে হবে। তাই পরিকল্পনা অনুযায়ী জং এবং বাও একসাথে মারামারি করে যাতে জংয়ের মুক্তি বিলম্ব হয় এবং তাদের পালানোর সময় মিলে যায়। এর ফলে জংকে কয়েকদিনের শাস্তি বাড়িয়ে দেওয়া হয় এবং তারা একসাথে কাজ করতে শুরু করে। পার্টির দিনও ঘনিয়ে আসে। তারা ক্লোরিন গ্যাস দিয়ে এমন বুদবুদ তৈরি করে যাতে আগুন ধরানো যায় এবং সকলের মনোযোগ ঘুরিয়ে দেওয়া যায়। ঠিক তখন ইন্সপেক্টর বক্তব্য দিচ্ছিল যখন জং ও বাও বুদবুদগুলিতে আগুন লাগিয়ে বিস্ফোরণ ঘটায়। এরপর তারা সুড়ঙ্গ পথে যায়, যার অন্য প্রান্তে ছিল সমুদ্র। তারা সুড়ঙ্গ ধরে হাঁটতে থাকে, একটি বড় দরজার সামনে পৌঁছায় যার পিছনে ছিল বিশাল সমুদ্র। এদিকে নিরাপত্তারক্ষীরা বুঝতে পারে 3 জন বন্দী নিখোঁজ এবং এ ঘটনাটি তাদেরই কাজ। ওদিকে জং, গ্রাফ, বাও মিলে তাদের তৈরি করা বোমা দিয়ে দরজাটি উড়িয়ে দেয়। বাইরে বাওয়ের লোকেরা বোট নিয়ে অপেক্ষায় ছিল। এখন তাদের শুধু জেল থেকে পালাতে হবে। ঠিক তখনই বাও বিশ্বাসঘাতকতা করে। সে ছুরি বের করে জং ও গ্রাফকে হত্যা করতে চায়, কারণ সে লোভী ছিল এবং সে সব সোনা একাই নিতে চেয়েছিল। গ্রাফকে মারার আগে জং সামনে এসে দাঁড়ায় এবং তাই সে আহত হয়। এরপর শুরু হয় 3 জনের তুমুল লড়াই। বাও ছিল খুবই বিপজ্জনক অপরাধী, সে তাদের দুজনকে বেশ কষ্টে ফেলে দেয়। এই সময় গ্রাফ বলে, তুমি সব সোনা নিয়ে যাও, শুধু আমাদের বাঁচতে দাও। কিন্তু বাও কেন তাদের কথা শুনবে? জেলে গ্রাফ তো তার সবসময় শত্রুই ছিল। সে গ্রাফকে সমুদ্রে ফেলে দিতে চায়। ঠিক তখনই গ্রাফ একটি দড়ি ধরে ফেলে, যার অপর প্রান্তে ছিল জংয়ের হাত। এই সময় গ্রাফের জীবন পুরোপুরি জংয়ের হাতে ছিল। এই সময় জং স্মরণ করে সমস্ত মুহূর্ত যখন গ্রাফ তার সাহায্য করছিল এবং পাশে ছিল, এবং এবার সে আর গ্রাফকে ফেলে দিতে পারে না। বাও যেই দড়ির উপর ছিল, গ্রাফ কৌশলে তাকে ফাঁদে ফেলে সমুদ্রে ফেলে দেয়। অন্যদিকে জং সমস্ত শক্তি দিয়ে প্রিয় বন্ধু গ্রাফকে রক্ষা করে এবং সমুদ্রে পড়ে যাওয়া থেকে বাঁচায়। তারা যখন ফিরে আসে তখন নিরাপত্তারক্ষীরা তাদের খুঁজে পেয়ে যায়। তখন জং ও গ্রাফ আত্মসমর্পণ করে। জেল থেকে পালানোর চেষ্টা করায় তাদের শাস্তি কিছুটা বাড়ে, কিন্তু গল্পের শেষটা হয় ইতিবাচক পরিণতিতে। গ্রাফের পালানোর মূল কারণ ছিল তার মেয়ের চিকিৎসা, সেটি সফলভাবে সম্পন্ন হয়। অন্যদিকে সরকার খোঁজ নিতে গিয়ে জানতে পারে যে তারা যে সোনাগুলো চুরি করেছিল সেটি আসলে জংয়ের দাদার ছিল, এবং যেহেতু তিনি আর বেঁচে নেই তাই আইনত মালিক হিসেবে ঘোষণা করা হয় এই সোনার একমাত্র উত্তরাধিকারী হচ্ছে জং। তার ধনী হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। সে এখন সেই জীবনযাপন করছে যেটা সে চেয়েছিল। সে একজন প্রযোজক হয়েছে এবং নিজের কাহিনী নিজের মতো করে সিনেমা বানায়। এছাড়াও সে তার সবচেয়ে ভালো বন্ধু গ্রাফ এর সঙ্গে মিলে একটি রেস্টুরেন্টও খুলেছে। একজন স্বপ্নবাজ লেখক, এক সৎ কিন্তু সাহসী কয়েদি, আর এক লোভী খলনায়কের শ্বাসরুদ্ধকর সংঘর্ষ। এই গল্প আমাদের শিখিয়ে দেয় টাকা বা সোনা নয়, সবচেয়ে মূল্যবান হচ্ছে বন্ধুত্ব আর বিশ্বাস। আজ জং শুধুই ধনী নয়, সে নিজের স্বপ্ন সফল করেছে এবং পেয়েছে একজন আজীবন বন্ধু। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন গল্পের কোন অংশটা আপনাদের বেশি রোমাঞ্চকর লেগেছে। আর আমাদের চ্যানেল টুডেস মুভি এক্সপ্লেনেশনকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।